নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে 4 দিক। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, লেদার কমপ্লেক্সের মধ্যে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনা। মাটির নিচে পাইপলাইনের কাজ করছিলেন আর সেই সময় হঠাৎ করে মৃত্যু হয় তাদের। ঘটনাস্থলে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ গিয়ে পৌঁছায়। যেমনটা অভিযোগ করা হচ্ছে যে কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি, সেই কারণেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের। এমনটাই শ্রমিকদের পরিবারের তরফ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মেয়র ফিরাদ হাকিম। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে লেদার কমপ্লেক্স থানাতে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই মেয়র ফিরাদ হাকিম তিনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং যেমনটা ওই শ্রমিকদের পরিবারের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, যেখানে বিষাক্ত জল পরিশোধনের কাজ করা হয়নি তাই মৃত্যু হয়েছে শ্রমিকদের, এমনটাই বলছে তাদের পরিবার। আমরা এই নিয়েই কথা বলবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। জাহাঙ্গীর, ঠিক কি ঘটনা ঘটেছে? শ্রমিকদের পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? মেয়র ফিরাদ হাকিম সেখানে গিয়েছিলেন, তিনিই বা কি বললেন? দেখো, প্রতিদিনের মতো আজ সকালে কিন্তু সেই ম্যানুয়াল ট্রেনে নামেন কয়েকজন শ্রমিক। প্রথমে একজন শ্রমিক যখন নামে সেও অসুস্থ হয়ে পড়ে, তারপর একে একে 3 জন শ্রমিক ওই ম্যানুয়ালে নামে, তারপরে সেখানেই তাদের মৃত্যু হয়। এবং যারা স্থানীয় মানুষজন অভিযোগ করছে বা যে সমস্ত লেবাররা যারা ওখানে দোতনের কাজ, তাদের যারা জানাচ্ছেন যে লেদার কমপ্লেক্সে যে দূষিত জল, সেই জল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে যাওয়ার কথা, কিন্তু সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে না গিয়ে সরাসরি সেই জল কিন্তু বা যে খাল আছে সেই ক্যানেলে পৌঁছায়। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে যে সমস্ত জল ওই এলাকায় জমেছিল, সেই জলের গন্ধে বা এই পদার্থ যে রাসায়নিক, সেই তার গন্ধে কিন্তু যখন ওই পরিষ্কার করতে নামে সেই গন্ধে তাদেরই মৃত্যু হয় সেই ম্যানহোলেই। তারপরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, তারপরে এবং ডিএমজি গ্রুপের কর্মকর্তারা, তারা কিন্তু পৌঁছে গিয়ে সেই একে একে ওই ম্যানহোল থেকে 3টি দেহ উদ্ধার করে তাদেরকে কিন্তু কলকাতার একটি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু স্থানীয় মানুষজন এবং লেবার যারা শ্রমিক তারা অভিযোগ করছে যে কোনো রকম সেফটি না থাকায় যার কারণে কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তারা যদি সেফটি নিয়ে ওই ম্যানহোলে নামতেন, বিশেষ করে অক্সিজেন মাস্ক এবং গামবুট তার প্রয়োজন হয়, সেই সমস্ত সেফটি নিয়েই কিন্তু ম্যানহোলে নামতে, কিন্তু যখন তাদেরকে তোলা হয় সেখানে দেখা যায় তাদের কোনো রকম সেফটি ছিল না। ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম, বিধায়ক শওকত মোল্লা। মেয়র ফিরাদ হাকিম তিনি সরাসরি অভিযোগ করছেন যে এই কাজে যারা অনিয়মিততা যারা দেখে দিয়েছে বা যে সমস্ত যারা ঠিকাদার বা যারা এই সাথে জড়িত তাদের প্রত্যেকের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। যারা দোষী তাদের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই 3 জনের যে মৃত্যু হয়েছে, এই 3 জনের পরিবারের হাতে 10 লক্ষ টাকার তুলে দেওয়া হবে বলে জানান মেয়র ফিরাদ হাকিম। এবং তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন বলে দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছিলেন, কিন্তু পরিবারের লোকজন না এসে ওটাই তিনি সেখান থেকে চলে যান। এবং তিনি পরিবারের লোকজনের সাথে বিভিন্ন অন্যান্য কর্মীদের মাধ্যমে কথাও বলেন এবং দ্রুত কলকাতা পুলিশের কলকাতা লেদার কমপ্লেক্স থানার আধিকারিকদের নির্দেশ দেন যে দ্রুত। জাহাঙ্গীর, এক্ষেত্রে যেমনটা অভিযোগ করা হচ্ছে ওই শ্রমিকদের পরিবারের তরফে যে কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি, সেই কারণে এভাবে মৃত্যু হলো ওই শ্রমিকদের, সেক্ষেত্রে লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কিছু জানানো হয়েছে? এই দীর্ঘদিন ধরে একই অভিযোগ ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখে আসা যায় যে লেদার কমপ্লেক্স এলাকায় একাধিক জায়গায় কিন্তু বর্ষাকাল হোক আর যে কোনো কাল হোক দেখা যায় একাধিক জায়গায় যে দূষিত জল কিন্তু রাস্তার উপর দিয়ে চলে যায়। কারণ পর্যাপ্ত পরিমাণ ড্রেন না থাকায় বা জল নিকাশের ব্যবস্থা ভালো না থাকায় কিন্তু বিভিন্ন সময় দেখা জল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু সেই বিশুদ্ধ জলের না নিকাশি না ক্লিয়ার হওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনা। পাশাপাশি যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, যে ট্রিটমেন্ট প্ল্যান্টে কিন্তু সরাসরি এই জল সেখানে যাওয়ার কথা, সেখান থেকে সংশোধন হয়ে তারপরেই কিন্তু এই যে ক্যানেলে খালে যাওয়ার কথা, কিন্তু সেই জল ট্রিটমেন্ট প্ল্যান্টে না গিয়ে একেবারে ট্রিটমেন্ট প্ল্যান্ট না গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ায় পৌঁছে যায়। আর সেই সমস্ত জল কিন্তু বা ড্রেন পরিষ্কার করতে নেমেই কিন্তু এই বিপত্তি। ওই স্থানীয় মানুষজন কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন, কারণ যদি প্রথম থেকেই যদি এই সমস্ত ড্রেনগুলো বা জল নিকাশির ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক ভাবে নজরে রাখতো, তাহলে আজকে এই 3 জনের মৃত্যু হতো না বলে স্থানীয় মানুষজন এবং অন্যান্য শ্রমিকরা তারা কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। লেদার কমপ্লেক্স এলাকাতে সেখানে যেভাবে এই 3 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন মেয়র ফিরাদ হাকিম, সেখানে গিয়ে মেয়র ফিরাদ হাকিম তিনি কি জানিয়েছেন, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের।
অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম, মুখ্যমন্ত্রী নিজেও আমাকে বললেন যে একবার যা দৌড়ে। একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়েছে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো দুজন মারা গেছে। তিনজনই তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে NRS হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব। বেলুচের ছবি ধরা পড়ল সরস্বতী পুজোতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। সেখানে বাণী বন্দনা চলছে, হাইকোর্টের নির্দেশেই পুলিশি নিরাপত্তার মধ্যেই চলছে বাণী বন্দনা, কিন্তু সেখানে গিয়েই আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে পড়ুয়াদেরকে। পড়ুয়াদের কলেজে ঢোকার সময় সেখানে আই কার্ড দেখাতে হচ্ছে। সরস্বতী পুজো উপলক্ষে কলেজে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মালা রায়, আর সেই সময় তাদেরকে দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করে পড়ুয়ারা। আমরা এই নিয়ে কথা বলবো। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশি প্রহরাতে পুজো হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে, কিন্তু সেখানেই আজকে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মালা রায় তারা গিয়ে পৌঁছেছিলেন, সেই সময় অশান্তির পরিবেশ তৈরি হলো। তাদেরকে দেখে স্লোগান দিতে শুরু করলেন পড়ুয়ারা। কি ছবি ধরা পড়লো, সব মিলিয়ে কি দাবি তুললেন পড়ুয়ারা? দেখো, তোমায় জানিয়ে রাখি, মূলত নিরাপত্তার কারণেই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ যে সরস্বতী পুজো সেটি কিন্তু পুলিশি নিরাপত্তার দিয়ে হচ্ছে এবং সেটি কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। তবে শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে মালা রায় যাওয়াতে অশান্তির পরিবেশ নয়, তাদেরকে দেখে পড়ুয়ারা স্লোগান দিতে থাকেন যে তাদের জাস্টিস চাই। কি বিষয়ে জাস্টিস? যেভাবে বহিরাগতরা বিগত বেশ কয়েক মাস ধরে তাদেরকে উত্ত্যক্ত করছে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হুমকি দেওয়া, এমনকি সরস্বতী পুজো বন্ধের জন্য তাদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে ল কলেজের পড়ুয়াদের অভিযোগ। সেই কারণেই তারা তাদের অভিযোগগুলি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানাতে চেয়েছে। যে দাবি তারা তুলেছিলেন, শিক্ষামন্ত্রী কিন্তু সেই বিষয়টিতে সায় দিয়ে তাদের বক্তব্য শুনেছেন ঠান্ডা মাথায়, এবং শিক্ষামন্ত্রী এই বিষয়টিতে আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে যাতে এই পরিস্থিতি না হয় সেই বিষয়ে তিনি নজর রাখবেন। একই সঙ্গে মালা রায়, তিনি স্থানীয় সাংসদ এবং বকলমে তিনি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের তিনি কিন্তু গভর্নিং বডির প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি। ফলত তিনি জানান যে তার নখদর্পণে এটি ছিল না যে ক্যাম্পাসে এই ধরনের সমস্যা হচ্ছে, তবে পড়ুয়ারা যেহেতু আজ অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো নিরসনে এবং সমস্যা যাতে আর না ছড়ায় তার জন্য তিনি ওই পড়ুয়াদের সঙ্গে বৈঠক করবেন ভবিষ্যতে। তবে তোমায় জানিয়ে রাখি যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজো, সরস্বতী পুজো, সেটি নজিরবিহীনভাবে আজ পুলিশি ঘেরাটোপের মধ্যে সম্পন্ন হয়েছে। তবে যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজের যে সরস্বতী পুজো সেটি কিন্তু ক্যাম্পাসে হয়নি, কেননা ক্যাম্পাসে ল কলেজেরই পুজো হবে বলে হাইকোর্ট থেকে জানানো হয়েছিল। তার জন্য নিরাপত্তা দিতে বলা হয়েছিল পুলিশকে। সে কারণে পুলিশের একজন জয়েন্ট কমিশনার তিনি সেখানে উপস্থিত ছিলেন আজ সকালে। তিনি জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে কিন্তু এই বিশাল পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছিল। এবং যেটা আমি বলছিলাম যে স্বাভাবিকভাবেই কিন্তু পড়ুয়াদের যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলোকে নিরসন করা হবে। তবে বাইরে যে পুজোটি আজকে হয়েছে সেটি কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজ, এবং সেখানে মূল যে অভিযুক্ত সাব্বির আলী, সেই সাব্বির আলী তিনি কিন্তু উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদে তিনি ভাইস প্রেসিডেন্ট। এবং তোমায় জানিয়ে রাখি, মূলত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সে নাকি অন্যান্য বছরের পড়ুয়াদের লেলিয়ে দিয়ে বহিরাগত ছেলে মেয়েদের ভেতরে ঢুকিয়ে মারধর এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটিয়েছেন, যেটি হাইকোর্ট পর্যন্ত ছড়িয়েছে গিয়েছে সেই মামলা।
স্বাভাবিকভাবে কিন্তু যাতে প্ররোচনায় আর কেউ পা না দেন, যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তাকিয়ে কিন্তু ডে কলেজের যে সরস্বতী পুজো সেটি বাইরে হয়েছে। এবং সাব্বির আলী তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে, তাকে ইচ্ছা করে কালিমালিপ্ত করা হচ্ছে এবং একটি বিশেষ রাজনৈতিক দল সেটি করার চেষ্টা করছে, বিজেপির বিরুদ্ধে সে আঙুল তুলেছে। কেননা তিনি জানান যে ডে কলেজের প্রিন্সিপালকে বলা হয়েছিল পুজোর জন্য, তিনি কোনো সেখানে কিন্তু কোনো সাহায্য করেনি, সেই কারণে কিন্তু তারা বাইরে পুজো করছেন। এবং ডে কলেজের প্রিন্সিপাল তিনি বিজেপির মুখাপেক্ষি হয়ে কাজ করেন, এই যাবতীয় অভিযোগ রয়েছে। তবে আজ কিন্তু দুটি সরস্বতী পুজো আমরা দেখতে পেলাম, একটি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে সরস্বতী পুজো যেটি ক্যাম্পাসের চৌহদ্দির মধ্যে হলো, আর একটি ঢিলছড়া দূরত্বে বাইরে একটি পার্কের পাশে সেই পুজো হয়েছে। শিক্ষামন্ত্রী দত্ত বোস এবং মালা রায় তারা কিন্তু উভয় পুজোতে উপস্থিত ছিলেন, দুটি পুজোতেই তারা গিয়েছেন, পুজো দেখেছেন, প্রতিমা দর্শন করেছেন, পূর্বদের সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে কিন্তু তারা বেরিয়েছেন স্বাভাবিকভাবেই। তবে সব থেকে বড় বিষয় অভিক যে এই প্রথম কিন্তু আমরা বলতে পারি বা বলা যেতে পারে কলকাতা সরস্বতী পুজো বা এই যে বাগদেবীর আরাধনা বাণী বন্দনা সেখানে এইভাবে যে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে পুজো হবে সেটা বোধহয় নজিরবিহীন। কেননা এই ধরনের পুলিশি ঘেরাটোপ কিন্তু আমরা দেখে থাকি যখন ছাত্র সংসদ নির্বাচন হয় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, সে সময় বা যদি কোনো অনভিপ্রেত ঘটনা ক্যাম্পাস চৌহদ্দিতে ঘটে তখন হয়তো পরিস্থিতি সামাল দিতে তখন পুলিশ আসে, কোনো এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আজকে বেনজির ভাবে কিন্তু আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্যাপক পুলিশি প্রহরার মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হলো। ধন্যবাদ তোমায় শুভঙ্কর মন্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বন্ধ বিজ্ঞানের প্রসার, ধর্মে মনোনিবেশ কেন্দ্রের। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের বরাদ্দ 5 কোটি টাকা বন্ধ। মহাকুম্ভে সেখানে বিপুল আর্থিক বরাদ্দ কেন্দ্র উত্তরপ্রদেশ সরকারের। কেন্দ্রের বরাদ্দ 2100 কোটি টাকা, রাজ্যের বরাদ্দ 5435.68 কোটি টাকা। বন্ধ করা হচ্ছে বিজ্ঞানের প্রসার। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কেন্দ্রের তরফ থেকে মহাকুম্ভে বিপুল পরিমাণ বরাদ্দ করা হচ্ছে এই ধরনের শাহী স্নানকে কেন্দ্র করে, কিন্তু অন্যদিকে বিজ্ঞানের প্রসারের কথা যখন উঠছে সেখানে আমরা সেই বরাদ্দ দেখতে পাচ্ছি না। কেনই দ্বিচারিতা? না, সব থেকে বড় কথা এটা দুটো তুলনাও করা যায় না, কোনো দিক থেকে তুলনা করা যায় না। যেমন মহাকুম্ভ একটি বড় হিন্দুদের একটি ধর্মীয় সমাবেশ, আমি বাদ দিলাম, কিন্তু বিজ্ঞান কংগ্রেস, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস 1908 সালে যার জন্ম, অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে, সেই বিজ্ঞান কংগ্রেস তার সঙ্গে ভারতবর্ষের যে বিজ্ঞানের সমস্ত প্রথিতযশা মানুষ তার সঙ্গে জড়িত, তার স্মৃতি, সেই বিজ্ঞান প্রতি বছর বিজ্ঞান কংগ্রেস হয় ভারতবর্ষে। এই বিজ্ঞানের গবেষণা এবং বিজ্ঞাস মনস্কতা প্রসারের জন্য আমাদের ভারতের ধর্মনিরপেক্ষ ভারতের যে সংবিধান, সেই সংবিধানেও কিন্তু এই বিজ্ঞান মনস্কতা প্রসারে কিভাবে সরকার ভূমিকা নিতে পারে, কিভাবে সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে সে কথাও উল্লেখ করা আছে। সরকারকে ভাবতে হবে, সেই নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও অদ্ভুতভাবে যে গত বছরে এই 2024 সালের যে বিজ্ঞান কংগ্রেস আমাদের যেটা ছিল, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস মাত্র 5 কোটি টাকা বরাদ্দ সেটা কেন্দ্র করতে পারেনি। আবার পাশাপাশি আমরা দেখছি কুম্ভমেলায় শুধু একটি মাত্র রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার মিলে সেখানে 5000 কোটি টাকার উপর তারা বরাদ্দ করেছে এবং সেখানে নানান রকম তাতে বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে। কিন্তু যেটা সবথেকে অবাক কাণ্ড যে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিপর্যয় ঘটে গেছে, প্রশাসনিক ব্যর্থতার জন্য বিপর্যয় ঘটে গেছে। সেই বিপর্যয়ের যে বৈজ্ঞানিক বিশ্লেষণ কী কারণে ঘটেছে তার কোনো আলোচনা নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি সনাতন ধর্ম, অর্থাৎ সেই আমি আবার বলতে চাইছি যে একটা ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় উস্কানি দিয়ে, অর্থাৎ বিজ্ঞান মনস্কতাটাকে দুদিক থেকে আক্রমণ করো। একদিকে হচ্ছে ভারতীয় বিজ্ঞান যে কংগ্রেস, সেই কংগ্রেসের আয়োজন বন্ধ করে দেওয়া, অন্যদিকে যত রকম অবৈজ্ঞানিক
যে কার্যকলাপ তার প্রসার ঘটানো, তার সেই ধরনের মানসিকতাকে আরও উৎসাহিত করার মতন যে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ সহ নরেন্দ্র মোদীর সরকারও। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে বন্ধ বিজ্ঞানের প্রসার এবং ধর্মে মনোনিবেশ করছে কেন্দ্র, কারণ ভারতীয় বিজ্ঞান কংগ্রেস তাতে বরাদ্দ 5 কোটি টাকা বন্ধ এবং সেখানে মহাকুম্ভে বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কেন্দ্রেও যেখানে বরাদ্দ করছে মহাকুম্ভ উপলক্ষে 2100 কোটি টাকা, সেখানে উত্তরপ্রদেশের সরকার সে রাজ্য বরাদ্দ করছে 5435.68 কোটি টাকা। অখিলেশ যাদবের তীব্র সমালোচনা যোগী আদিত্যনাথের। গত 2 মাসে অখিলেশের পোস্ট মহাকুম্ভ বিরোধী সপা সুপ্রিমোকে বিঁধলেন এভাবেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা মহাকুম্ভে আসছেন, সপার সমস্যা সেখানেই, এমনটাই বলছেন যোগী আদিত্যনাথ। কি বলেছেন তিনি অখিলেশ যাদবকে কটাক্ষ করে শোনাবো। आप देख रहे होंगे समाजवादी पार्टी के अध्यक्ष के पिछले 2 महीनों के ट्वीट पर आप देखिए, इन्होंने जितने भी इस दौरान वक्तव्य दिए हैं, इस सदी के सबसे बड़े आध्यात्मिक और सांस्कृतिक आयोजन महाकुंभ प्रयागराज का विरोध करते हुए इनके ट्वीट सारे के सारे आए हैं, जिससे सनातन धर्म का गौरव बढ़ता हो, जिससे हर भारतीय का सीना चौड़ा होता हो, जिसमें हर व्यक्ति अभिभूत होता हो, उससे समाजवादी पार्टी को पीड़ा होती है। আপনাদেরকে শোনালাম যোগী আদিত্যনাথ তিনি ঠিক কি বলেছেন অখিলেশ যাদবকে কটাক্ষ করে। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কেন এই ধরনের কটাক্ষ করা হচ্ছে অখিলেশ যাদবকে? না, আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা বড় রকমের যে বিপর্যয় হয়েছে এবং এখনো পর্যন্ত সরকারিভাবে মাত্র 30 জন মানুষ মারা গিয়েছে বা তাদের প্রাণহানি ঘটেছে বলে বলা হচ্ছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবেও জানি এবং সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে যে বহু মানুষ নিখোঁজ। আজকে 2 দিন 3 দিন গড়িয়ে গেল নিখোঁজ, অর্থাৎ মৃতের সংখ্যাটা কি বাড়বে? আমরা চাইছি না কেউ বাড়ুক, কিন্তু এই যে আশঙ্কা, এই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে মানুষকে নিশ্চিন্ত দিতে পারছে না যোগী আদিত্যনাথ সরকার। এবং তার এই যে প্রশাসনিক ব্যর্থতা, সেটাকে আড়াল করার জন্য তিনি এখন সনাতন ধর্ম বিরোধী ষড়যন্ত্র একটা হচ্ছে বলে বলছে। কেন বলছে? এই কারণেই যে তাকে আক্রমণ করতে হবে এই মুহূর্তে অখিলেশ যাদবকে। অখিলেশ যাদব হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে। তো সেই কারণে তিনি রাজনৈতিক কারণে তিনি এখানেও ধর্মকে টেনে নিয়ে আসছেন নিজের ব্যর্থতা ঢাকতে এবং অখিলেশকে আজকে আক্রমণ করেছেন যে অখিলেশ নাকি এর আগে যা যা বলে এসছেন এই মহাকুম্ভ সম্পর্কে তিনি যে সমাজ মাধ্যমে বলে এসছেন সেই কথাগুলোতেই প্রমাণিত হয় নাকি এই ধরনের সনাতন বিরোধিতা তার মধ্যে নাকি রয়েছে, আর সেই কারণেই এই ষড়যন্ত্রের পেছনে কোনো সনাতন বিরোধী লোক রয়েছেন বলেই তিনি ইঙ্গিত করছেন। অথচ স্পষ্ট করে নির্দিষ্ট করে কিছু বলবার এখনো পর্যন্ত তিনি সাহস দেখাননি, কিন্তু কথাটা বাতাসে তিনি ভাসিয়ে দিয়েছেন যে সনাতন বিরোধীরা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। অর্থাৎ এই এত মানুষ যে মারা গেল, এত আরও কতজনদের কী অবস্থায় রয়েছে আমরা কেউ জানি না, এই পুরো বিষয়টার জন্য দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর। অর্থাৎ এখানে একটা রাজনীতি এবং সেই ধর্মীয় রাজনীতির খেলা রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। অখিলেশ যাদব তাকে তীব্র সমালোচনা যোগী আদিত্যনাথের, কারণ মহাকুম্ভ নিয়ে দীর্ঘ 2 মাস ধরে যে ধরনের একের পর পোস্ট করছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং তাকেই এভাবে কটাক্ষ করেছেন, যেখানে যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে যেহেতু মহাকুম্ভ উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হচ্ছে, যার কারণেই সমস্যা তৈরি হচ্ছে সমাজবাদী পার্টি।
গতকালই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2025-26 বাজেটে কর ছাড় মোদী সরকারের। কর ছাড়ের বিষয়টি আগেই সমর্থন প্রধানমন্ত্রী। আমলাদের সম্মতি আদায় করতেই সময় লেগেছে। কর ছাড়ের বিষয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেখানে আয়করের ক্ষেত্রে বিপুল পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। এবারের বাজেটে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকালই বাজেট পেশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে সমর্থন জানিয়েছিলেন। আমলাদের সম্মতি আদায় করতেই সময় লেগেছে। এক্ষেত্রে কর ছাড়ের বিষয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপনারা জানেন যে যেখানে 12 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 0% কর দিতে হচ্ছে এবং সেক্ষেত্রে 12 থেকে 16 লক্ষ টাকা যারা আয় করছেন তাদের ক্ষেত্রে 15% কর দিতে হবে এবং ক্রমশই যা ঊর্ধ্বমুখী হচ্ছে, সেক্ষেত্রে এই যে কর ছাড়ের বিষয় তা আগেই অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সংসদে ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎ রাহুলের। হকারদের সমস্যার কথা শুনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আপ ও বিজেপি হকারদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। হকারদের লড়াইয়ের তাদেরই পাশে রয়েছে এমনটাই জানিয়েছেন রাহুল গান্ধী। হকারদের সঙ্গে কথা বলেছেন তিনি, সমস্যার কথাও শুনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি তাদের পাশেই রয়েছেন। তিনি জানিয়েছেন আপ ও বিজেপি হকারদের জীবন ধারণের জন্য যেটুকু রোজগার তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং হকাররা যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের সেই লড়াইয়ে তিনি পাশে রয়েছেন এমনটাই জানিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, হকারদের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী, কি কথোপকথন হয়েছে দুপক্ষের মধ্যে, কি জানিয়েছেন রাহুল? না, একটা জাতীয় হকার নীতি সেটা গ্রহণ করা হয়েছিল ইউপিএ দ্বিতীয় ইউপিএ আমলে। সেইটাকে রূপায়িত করা অর্থাৎ কার্যকরী রূপ দেওয়া, সেটা গত 10 বছরে দিয়ে উঠতে পারেনি মোদী সরকার। উল্টে এই যারা রাস্তায় বসে হকারি করে জীবন ধারণ করে, আমরা জানি এমনিতেই কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ, বেকারত্ব মারাত্মক। তা সত্ত্বেও কিছু মানুষ সম্মানের সঙ্গে খেটে তারা রোজগার করেন, হকারি করেন রাস্তায়, ভেন্ডার বলা হয় যাকে। সেই ধরনের লোকেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরেই হয় এবং দিল্লিতে বিশেষ করে ভীষণভাবে দিল্লি প্রশাসন, পুলিশ তাদের উপর অত্যাচার করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে, তাদেরকে জীবন জীবিত বিপন্ন। এই দাবি নিয়ে সেই ফেডারেশন, হকার ফেডারেশন, জাতীয় হকার ফেডারেশনের প্রতিনিধিরা আজকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি যাতে সংসদের বিষয়গুলো তোলা হয় এবং এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয় সরকারের। সেই কারণে তারা গিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, দিল্লিতে আগামী 5 তারিখে নির্বাচন। সেই নির্বাচনের মুখে দিল্লির হকার, একটা বড় সংখ্যক হকার, তাদের প্রতিনিধিরা গিয়ে কংগ্রেসের নেতা, বিরোধী দল নেতা রাহুলের সঙ্গে দেখা করছেন। এর একটা অন্য তাৎপর্য রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে রাহুল এর আগেও আমাদের দেশের বিভিন্ন জায়গায়, দিল্লি তো বটেই, বিভিন্ন রাজ্যে সে যখন পদযাত্রা করতে গিয়েছিল, ভারত জোড়ো যাত্রা, তখন তিনি এই হকার, গাড়ির চালক, এই জাতীয় বা গিগ ওয়ার্কার যাদের বলা হয়, অর্থাৎ যারা ডেলিভারি পার্সন, তাদের যে বিভিন্ন রকম সংগঠন এবং ব্যক্তিগতভাবে সেই রকম জায়গায় যারা থাকেন তাদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের দাবি দেওয়া, তাদের সুখ অসুবিধার ব্যাপার নিয়ে তিনি কথা বলেছিলেন। তো ফলে এই যে এদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছে, এইটা সরকারের পক্ষে বা কেন্দ্রের সরকারের পক্ষে খুব একটা স্বস্তির বিষয় নয়, সেটা বোঝাই যাচ্ছে। আজকে তাদের সঙ্গেই আবার তাদেরই সংগঠন যখন দেখা করছে, বিশেষ করে হকারদের সংগঠন যখন দেখা করছেন রাহুল গান্ধীর সঙ্গে, তখন তাদেরও ওই একই বিষয়টা সামনে এসে যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কোনো একটা নীতি এবং তাকে আইনে কার্যকরী ভূমিকা নিতে হবে, এরকম একটা জায়গায় চাপ তৈরি করার জন্যই আজকে এই বৈঠক হয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত চৌধুরী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এখনো থমথমে পরিবেশ রয়েছে নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনা, আর সেই ঘটনাতেই অক্ষয় গণ নামক এক ব্যক্তিকে এবার গ্রেফতার করল পুলিশ। খুনের পরের দিনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া তাকে বদলি করা হয়, তার জায়গায় আনা হয় অজয় ঠাকুরকে, আর তারপরেই এই যে সন্তোষ যাদব খুনের ঘটনা, সেই ঘটনাতে একজনকে গ্রেফতার করল পুলিশ। আমরা এই নিয়ে কথা বলবো। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, কি জানা যাচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাতে, সে কিভাবে জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে? দেখো, এই ঘটনায় যে মূল অভিযোগকারী যে ষড়যন্ত্রকারী যে নাম ছিল অর্থাৎ রাজেশ সাহের শ্যালক হিসাবেই পরিচিত কিন্তু এই অক্ষয় গণ। এই অক্ষয় গণের মূল যে অভিযোগ ছিল এর বিরুদ্ধে, সে কিন্তু একাধিক দুষ্কৃতিমূলক কাজকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং সেদিকে যে ঘটনা অর্থাৎ যাকে যে তৃণমূল কর্মীকে খুন করে হত্যার ঘটনা ঘটলো, তাকে কীর্তি ঠেকানোর ঘটনাতে কিন্তু এই অক্ষয় গণের নাম কিন্তু সর্বপ্রথম আসে। যদিও ঘটনা ঘটার 16 ঘন্টার মধ্যেই কিন্তু নাটকীয়ভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৎকালীন নগরপাল অলোক রাজুরিয়াকে সরিয়ে নিয়ে আসা হয় অজয় কুমার ঠাকুরকে। এই অজয় কুমার ঠাকুরের কিন্তু একটি অত্যন্ত ভালো ভূমিকা ছিল 2019 সালের পর থেকে। 2019-এ একাধিক যে ঘটনা ভাটপাড়া জগদ্দল নৈহাটিতে ঘটে যাওয়া, সেই ঘটনায় কিন্তু আবার আগের জায়গায় এলাকাকে ফিরিয়ে আনা অর্থাৎ শান্ত পরিবেশ তৈরি করার কিন্তু মূল কারিগর ছিলেন অজয় ঠাকুর। 2026 সালের নির্বাচনের আগে ব্যারাকপুরকে আবার ঠিক আগের মতো শান্ত করার লক্ষ্যে কিন্তু এই অজয় ঠাকুরকে আনা হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। যদি অজয় ঠাকুর সিপি হওয়ার ঠিক 2 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় এই অক্ষয় গণকে শিবদাসপুর থানা এলাকা থেকে। ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং 10 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত বিষয়টি যেহেতু বিচারাধীন রয়েছে, এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতের তরফ থেকে পুলিশি আবেদনের যে সাড়া সেটা কিন্তু দেওয়া হবে। যদি এই ঘটনার সঙ্গে যুক্ত আরো 6 থেকে 7 জনের যে নাম উঠে আসছে, তাদের খোঁজে ইতিমধ্যে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে, এখনো 6 জনের খোঁজে ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমাকে। শুভজিৎ সিং টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় মাঠ থেকে উদ্ধার করা হয় মহিলাকে। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জাঙ্গালিয়া গ্রামের মাঠ থেকেই উদ্ধার করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। এই ঘটনাই ঘটেছে যেখানে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ সাব্বির নামক এক ব্যক্তির বিরুদ্ধে। সুখদেব দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সুখদেব, কি জানা যাচ্ছে? দেখো অভিক, আজ সকালে কিন্তু এই ঘটনার ঘটে যে এক গৃহবধূকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে কিন্তু তাকে প্রথমে ধর্ষণ করে, তারপরে কিন্তু তার যে গায়ের ওড়না রয়েছে সেই ওড়না দিয়ে ফাঁস দিয়ে খুন করার চেষ্টা করে। এরপরেই কিন্তু গৃহবধূ সেখান থেকে অনেকটা কিছুটা দূরে চলে আসার কারণেই কিন্তু যে সাবির যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিন্তু পালিয়ে যায়। এরপরে কিন্তু আজ সকালে কিন্তু সেই গৃহবধূকে কিন্তু কাদা মাখা অবস্থায় কিন্তু গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কিন্তু চিকিৎসকেরা তার অবস্থার অবনতি দেখতে পেয়ে কিন্তু সাথে সাথে বারুইপুর মহকুমা যে হাসপাতাল আছে সেই হাসপাতালে কিন্তু ভর্তি করা। এখন কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে সাবির, তার সাথে কিন্তু দীর্ঘদিনের একটা আলাপ রয়েছে। সেই আলাপের কারণেই কিন্তু তাকে উত্ত্যক্ত করতো। তারপরে এই গৃহবধূ কিন্তু সেইভাবে তার সাথে মেলামেশা করতে চাইতো না, যার ফলে কিন্তু জোর করে কিন্তু এক প্রকার তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আজ সরস্বতী পুজোর দিন আর এক সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, এরকমই অভিযোগ উঠেছে এই সাবিরের বিরুদ্ধে। তবে পুলিশ কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করেনি। তার কারণ হলো লিখিতভাবে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। তবে যে গৃহবধূ রয়েছেন, নির্যাতিতা গৃহবধূ, তিনি কিন্তু আমাদেরকে মুখে বলেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, তাকে ধর্ষণ করা হয়েছে প্রথমে, তারপর কিন্তু তার ওড়না দিয়ে ফাঁস দিয়ে তাকে খুন করার চেষ্টা চালিয়েছিল। অভিক, ধন্যবাদ তোমায়। সুখদেব দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। নন্দীগ্রামে শুভেন্দুর রাম মন্দির তৈরির ঘোষণা। নন্দীগ্রামে শুরু শুভেন্দু কুণাল বিতর্ক। রাম মন্দির নয়, তৈরি হোক হাসপাতাল, দাবি কুণালের।
শাসক বিরোধী দু দলকেই আক্রমণ সিপিএম এর। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর, ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় 2.5 বিঘা জমি আছে তার, সেই জমিতে রাম মন্দির গড়ে তোলা হবে। নন্দীগ্রামের এক অনুষ্ঠানে হাজির হয়ে সেই বক্তব্যের পাল্টা মন্তব্য কুণালের। আমি সুফিয়ানদাকে বলবো, বাপ্পাকে বলবো, আমাদের এই যখন আহত হচ্ছে, শহীদরা মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব, আমরা কথা দিয়েছিলাম। পাল্টা এর জবাব বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। একই ইস্যুতে শাসক বিরোধী দুদলকেই আক্রমণ সিপিএম এর। নন্দীগ্রামে শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে, মানুষের জনকল্যাণমূলক কাজ হবে, সেখানে এখন বলছেন যে অমুক মন্দির তৈরি হবে। আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না, ওখানে ওসব না করে জনকল্যাণমূলক কাজ হবে। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে রাজ্যে ফের মন্দির মসজিদের রাজনীতি। একদিকে শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। নদিয়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফেরিঘাটের এক অস্থায়ী কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নওদা ফেরিঘাট কোঅপারেটিভ সোসাইটি। অভিযোগকারী অস্থায়ী কর্মী কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের পাটিকাবাড়ি কানাইনগর ঘাটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এলাকায় 13টি ফেরিঘাট হস্তান্তরের কাজ শুরু হয়েছে। নওদা পঞ্চায়েত সমিতির কাছে ওই ফেরিঘাটগুলি হস্তান্তর করার জন্য ময়দানে নেমেছে ব্লক প্রশাসন। অভিযোগ, 11টি ফেরিঘাট মুর্শিদাবাদের অধীনে হলেও নওদার পাটিকাবাড়ি কানাইনগর ঘাট ও কাঞ্চনতলা ফেরিঘাট নদিয়ার অধীনে। সূত্রের খবর, ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য এক অস্থায়ী কর্মীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় নাম জড়িয়েছে নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিরুজ্জামান শেখের। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিঘাটের কর্মীরা। ওনার নাম হচ্ছে হাসিফুল মণ্ডল। কালকে রাত্রি 10টার দিকে আমাদের নওদার ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ উনি ওনাকে ফোন করে বলেন যে তুমি তো ওদের সঙ্গে ইন্টারভাই সবসময় থাকো, তা ওদেরকে কালকে বলে দেবে কালকে সকাল থেকে যেন ওরা ঘাটে পারাপার না নাই, ঘাট ফি হবে। উনি বলেন যে আমি যাব কালকে সকালে গিয়ে ঘাট সব ফি করে দেবো। তারপরেও এই কাঞ্চনতলা আর পাটিকাবাড়ি যে ফেরিঘাট দুটো আছে, এ দুটো হচ্ছে এবার নদিয়া জেলা পরিষদের ঘাট। উনি জোরপূর্বক এখানে এসে আমাকে হুমকি, আমার লেবারকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে সকালবেলায় পয়সা কালেকশন করতে দেবো না, আমি এই ঘাট ফি করে দেবো। উনি এ কথা বলছেন, তার জন্য আমরা ভীতস্ত সন্ত্রস্ত। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই হুমকির কথা স্বীকার করেছেন ফেরিঘাটের অস্থায়ী কর্মী হাসিবুল মণ্ডল। দিয়া বলতে গেলে আমাকে বলেছে যে নওদার যে ফেরিঘাটগুলো আছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, রায়ে ওরা হেরে গেছে সমিতি। তো কালকে তুমি যেহেতু ঘাটে থাকো, তাহলে ঘাটের লোকজনকে বলে দিও যে ঘাটটা জনগণের জন্য ফ্রি করতে। আমি সেই কথাটা কালকে বলেছি। না, আমার ক্ষেত্রে স্টেট মনে হয়নি, যে বলতে বলেছে এটা জনসাধারণের জন্য, সে হিসাবে সেটুকু বলেছি। শুধু মুখে অভিযোগ করলেই হবে না, হুমকি যদি দিয়ে থাকেন তবে প্রমাণ দিতে হবে, পাল্টা দাবি করেছেন নওদা ব্লক তৃণমূল সভাপতি হাসিবুল মণ্ডলকে থ্রেট দেওয়া, যদি থ্রেট দিই তাহলে সেটা তো প্রমাণ সাপেক্ষ, শুধু মুখে বললে তো হবে না। আর দেখুন, যেহেতু আমরা ব্লকে নেতৃত্ব দিই, কোনো একটা কিছু হলেই সে দায় আমার দিকেই আসবে, এটা নতুন কোনো ঘটনা নয়।
ফেরিঘাটের দখল নিয়ে এবার বিতর্কে তৃণমূল। ব্লক তৃণমূল সভাপতির নামে হুমকির অভিযোগ উঠলেও পরে ভোল বদলালো অভিযোগকারী। পাল্টা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি চাপের মুখে পড়েই অভিযোগ অস্বীকার করলেন অস্থায়ী কর্মী? কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। বহু আগেই মহকুমা হিসেবে ঘোষণা হয়েছে মানবাজার, তারপরেও এলাকা উন্নয়নে হয়নি পদক্ষেপ। তার অন্যতম প্রমাণ মানবাজার মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয়দের দাবি, হাসপাতাল তৈরি নিয়ে একাধিকবার ঘোষণা করা হলেও মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর বাধাতেই এখনো করা হয়নি হাসপাতাল, যার ফলে আশেপাশের ব্লক হাসপাতালের চিকিৎসার উপরেই নির্ভর করে দিন কাটাতে হচ্ছে মানুষকে। বহু আগেই মহকুমা হিসেবে ঘোষণা হয়েছে মানবাজার, কিন্তু তারপরেও এলাকা উন্নয়নে হয়নি পদক্ষেপ। বিশেষ করে আদিবাসী এলাকা বান্দোয়ান, বোরো সহ আশপাশের প্রান্তিক অঞ্চলের মানুষের পরিস্থিতি শোচনীয়। প্রয়োজনীয় ওষুধ, সঠিক চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার মেলে না কিছুই। যে কোনো দরকারে ছুটতে হয় পুরুলিয়া কিংবা বাঁকুড়া, ঝাড়খণ্ডে। আমরা এখানে একদম হসপিটাল চাই, সুপার স্পেশালিস্ট হসপিটাল চাই। না, পরিকল্পনার কথা জানানো হয় না, তবে আড়ালে আবডালে শোনা যাচ্ছে যে এখানকার হসপিটালটা স্থানান্তর করার একটা কথা শুনেছি। সেরকম ঠিক বলতে পারছি না, তবে শুনেছি মানুষের মুখে। বিরোধীদের অভিযোগ, মন্ত্রী সন্ধ্যা রানী টুডু এই হাসপাতাল নিজের বিধানসভা এলাকা জিতুঝুরিতে নির্মাণে প্রস্তাব রেখেছেন, আর ঠিক সেই কারণেই পুরো হাসপাতালের নির্মাণের কাজ ঝুলে রয়েছে। কে কার এলাকায় হসপিটাল নিয়ে যাবে, এরা মানুষের জন্য কথা ভাবে না। মন্ত্রী ভাবছেন আমার এলাকায় আমি হসপিটাল নিয়ে যাব, ভোট ব্যাংক। এমএলএ ভাবছেন আমার এলাকায় নিয়ে যাব, কিন্তু মানুষের যে অসুবিধা, মানুষের যে কথা, সেটা কিন্তু এরা কেউ ভাবছে না। ওই ডাঙ্গর যে একটা মিডিল পয়েন্ট, এবং ওইখানে প্রচুর আদিবাসী মানুষ বাস করে, তারা বিনা চিকিৎসায় অনেক লোক মারা যাচ্ছে। পুরুলিয়া টাউনে আসতে তাদের অনেক টাইম লাগছে। যদিও এই ব্যাপারে মন্ত্রী সন্ধ্যা রানী টুডু বলেন, হাসপাতাল কোথায় তৈরি হবে তা আলোচনা সাপেক্ষ। দেখুন, এখন আজকে আমিও শুনেছি যে ডাঙ্গরডিতে এরকম অবরোধ চলছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্ত আমাদের ডিএম, ডিএসিএমএইচ, আমাদের এসডিও, বিডিও সবাই আলোচনার সাপেক্ষে হসপিটালটা অবশ্যই হবে, না হওয়ার নয়, তবে আমাদের মানবাজার সাব ডিভিশনের মধ্যেই হবে। আমাদের জায়গা দেখা হয়ে গেছে, আমরা ওখানেই করব। প্রায় 2 বছর আগে বান্দোয়ান রাজ্য সড়কের ওপর ডাংরডিতে হাসপাতাল তৈরির জন্য 3 একর জমি নির্ধারণ হয়েছিল, কিন্তু আজ অবধি সেই কাজও শুরু হয়নি। তাহলে কি সুপার স্পেশালিটি হাসপাতালের জায়গা নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু বনাম বান্দোয়ান বিধায়ক রাজীব লোচন সোরেনের দ্বন্দ্বের কারণেই সুপার স্পেশালিটি হাসপাতাল থমকে আছে? ডাঙ্গরডিতে আদৌ কি গড়ে উঠবে হাসপাতাল? কি পদক্ষেপ করবে প্রশাসন? সেদিকেই তাকিয়ে মানবাজারবাসী। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। না ফেরার দেশে পাড়ি দিলেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে। প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ বাংলার রাজনীতিতে যিনি পরিচিত ছিলেন লাল নামে। মানুষের সেবায় এবং উপকারে যিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন নদিয়া জেলার জনগণের কাছে। সেই লালের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। আমরা একজন প্রকৃত কর্মবীরকে হারালাম এবং দলের একটা নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হলো, এটা নিশ্চয়ই আমাদের মানতে হয়। আমাদের বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে আছে। আমরাও কালীগঞ্জের দল, সব ধর্মের মানুষ এবং নদিয়া জেলার দলের নেতৃত্ব কর্মীরা আমরা সেই পরিবারের পাশে আছি এবং তার আত্মার শান্তি কামনা করি দলের তরফ। নাসিরউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন লাল। তাকে পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। পেশায় আইনজীবী লাল দীর্ঘ লড়াই সংগ্রাম করে জেলা ও রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করেছিলেন। 2011 সালে নাসিরউদ্দিন প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। 2016 সালে পরাজিত হলেও 2021 সালে আবার ভোটে জিতে কালীগঞ্জ থেকে বিধায়ক হন। তার মৃত্যুতে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ল কালীগঞ্জ তৃণমূল নেতৃত্ব। সন্তোষ সাহা ও সঙ্গীতা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
তৃতীয় দফা মোদী সরকারের প্রথম বাজেট পেশ। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ছাড়ের পাশাপাশি বাজেটে নজর কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধে। বাজেটে বিশেষ নজর বিহারেও। এক ঝলকে 2025-এর বাজেট। 2025-26 অর্থবর্ষে বিশেষ নজর মধ্যবিত্তের পকেটে। বেশ খানিকটা আয়কর ছাড় দেওয়া হয়। পাশাপাশি কৃষি, শিক্ষা ও শিল্প খাতেও এবার বিশেষ নজর দেওয়া হয় বাজেটে। বাজেট এক নজরে। বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর ছাড়। সম্পূর্ণ শুল্কমুক্ত 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধ, 200 ডে কেয়ার সেন্টার। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল কাটার পরে সংরক্ষণ জোরদার করা, সেচ সুবিধে বৃদ্ধি করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা উন্নত করা। কৃষি ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা। ডালের ওপর 6 বছরের মিশন চালু। কেন্দ্রীয় সংস্থাগুলি আগামী 4 বছরে অড়হর, বিউলি এবং মুসুর ডাল সংগ্রহ করবে। তুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 5 বছরের মিশন। বিহারে জাতীয় খাদ্য ইনস্টিটিউট, বিহারে মাখনা বোর্ড গঠন। ইউরিয়া সরবরাহ আরও বাড়ানোর জন্য অসমে ইউরিয়া প্লান্ট স্থাপন। শিক্ষা খাতে আগামী 5 বছরে সরকারি স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন। শিক্ষার জন্য 500 কোটি টাকা ব্যয়ে এআই সেটআপ কেন্দ্র স্থাপন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা। স্টার্টআপগুলিকে ঋণ দান 10 কোটি থেকে বাড়িয়ে 20 কোটি টাকা। টেকসই খেলনা তৈরির জন্য নয়া প্রকল্প। 5 লক্ষ তফসিলি জাতি উপজাতি মহিলাদের নয়া প্রকল্প। তফসিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দান। 10,000 কোটি টাকার নয়া তহবিল প্রকল্প চালু। বিমা খাতে 100% এফডিআই। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি স্থাপন। রফতানি উন্নয়ন বোর্ড জাতীয় ভূপ্রকৃতি মিশন চালু। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজেটে কোনো বরাদ্দের কথাই শোনা যায়নি সীতারামনের গলায়। কলকাতা টিভি। ভোটের মুখেই বড় ধাক্কা আম আদমি পার্টির শিবিরে। দলের 8 বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। বিদায়ী বিধানসভার এই 8 বিধায়ক নির্বাচনে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন, তাই ভোট প্রচারেও অংশ নেননি। শনিবার তারা সরাসরি পদ্ম শিবিরে নাম লেখালেন। চলতি মাসে 5 তারিখে 70 আসনের দিল্লি বিধানসভার ভোট গ্রহণ। পরপর 2 দফায় ত্রিমুখী লড়াই করে নিরঙ্কুশ গরিষ্ঠতার জোরে রাজ্যে ক্ষমতায় আম আদমি পার্টি। এবারও বিজেপি ও কংগ্রেসের সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় হ্যাট্রিকের লক্ষ্য ভেদে ভোটে নেমেছে আপ। অথচ ভোটের মাত্র 4 দিন বাকি। এই সময় দলের 8 বিধায়ক আপের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদে যোগ দেন তারা। ভোট প্রচারের অন্তিম লগ্নে প্রতিপক্ষ শিবিরে বিদায়ী বিধায়কদের চলে যাওয়া যথেষ্ট বিড়ম্বনায় পড়ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ঘটনাচক্রে এই 8 বিদায়ী বিধায়ককে এবার টিকিট দেয়নি আপ। ভাবনা গৌর, মদন লাল, গিরিশ সোনি, রাজেশ ঋষি, বিএস জুন, নরেশ যাদব, পবন শর্মা, রোহিত মোহরৌলি এই 8 বিধায়ক সহ এক কাউন্সিলর একসঙ্গে দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এদের মধ্যে নরেশ যাদবকে টিকিট দিলেও তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে কংগ্রেস সরব হতেই তাকে সরিয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে আপ। দিল্লি দাঙ্গায় নাম জড়িয়ে পাঞ্জাব আদালতে দোষী সাব্যস্ত হলেও তাকে তার পুরনো মেহরৌলি আসনে ফের প্রার্থী করেছিল আপ। জনকপুরীর দুবারের বিধায়ক বর্ষিয়ান রাজেশ ঋষিকেও প্রার্থী করেনি দল। বিক্ষুব্ধরা চিঠি লিখে নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মদত ও স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, আপের অন্দরমহলের এই ক্ষোভকেই উস্কে দিয়ে চলতি ভোট পর্বেই তড়িঘড়ি নিজেদের দলের দরজা খুলে দিয়েছে বিজেপি। কলকাতা টিভি। মাস 6 পর রাজনৈতিক কর্মকাণ্ডে পথে নামতেই প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ালো আওয়ামী লীগ। ঢাকা ও রাজশাহী থেকে গ্রেফতার একাধিক লীগ নেতা। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের ইস্তফার দাবিতে ফেব্রুয়ারি জুড়ে ধর্মঘট ও বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। গত বছর জুলাই মাসে শেখ হাসিনার ইস্তফার দাবিতে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, যার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয় আগস্টে। তারপরই গঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন। পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতামন্ত্রীদের ধরপাকড় শুরু হয়, তেমনি রাজনৈতিক হিংসায় নিহত হন লীগ নেতাকর্মীরা।
সন্ত্রাসের মুখে আওয়ামী লীগ ও ছাত্রসহ তাদের শাখার সংগঠনগুলি আত্মগোপন করে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রশাসনে প্রভাব বাড়ায় মৌলবাদী জামাত। আইন শৃঙ্খলার অবনতি ও আর্থিক দুর্দশা বৃদ্ধির ফলে প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রেক্ষিতেই তার ইস্তফার দাবিতে চলতি মাসের প্রথম দিনেই প্রচারে নামে লীগ। ঢাকায় প্রচারপত্র বিলি করতে গিয়ে গ্রেপ্তার হন একাধিক লীগ কর্মীদের একাংশ। মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান নিয়ে আপত্তি জানিয়ে তা নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস প্রশাসন। শনিবার জয় বাংলা স্লোগান দেওয়ালে লিখতে ও পোস্টার সাঁটতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের আটক করা হয়। রাজশাহীতে প্রাক্তন মন্ত্রী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। ইউনূস প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে প্রকাশ্যে কর্মসূচি করতে দেওয়া হবে না। ধরপাকড় শুরু হলেও দেশের নানা স্থানে বিক্ষোভের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন লীগ নেতৃত্ব। কলকাতা টিভি। বাণীবন্দনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার পুজোর তদারকি করছেন শরৎ বাদক শিল্পী নিজে। সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে তার বাড়িতেও। এই মুহূর্তে আমরা রয়েছি প্রখ্যাত শরৎ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতে। আমরা সরাসরি তেজেন্দ্রের কাছে চলে যাব, যে জানার চেষ্টা করব যে এই সরস্বতী পুজো নিয়ে তার ছোটবেলার অভিজ্ঞতা। তেজেন্দ্র, আমরা ছোটবেলায় দেখতাম যে সরস্বতী পুজোর আগে ঠিক নিম হলুদ মেখে চান করে, এটা রীতি ছিল আমাদের। কি বলবেন সেটা আপনার ছোটবেলায়? সেটা তো অনেক স্মৃতি রয়েছে। সরস্বতী পুজো আমাদের কাছে, সরস্বতী পুজো প্রায় রোজই, কারণ আমাদের কাজটাই সরস্বতীকে আরাধনা করেই আমাদের শুরু করতে হয়। কিন্তু আজকের দিনটার একটা বিশেষ মাহাত্ম্য এই যে ছোটবেলা তো আগের দিন থেকে প্রিপারেশন শুরু, সবাই দল বেঁধে স্কুলে থাকাকালীন আমরা সব অন্য স্কুলে গিয়ে নেমন্তন্ন করতে যেতাম, শেষ একটা অন্যরকম ব্যাপার ছিল। আর আমাদের বাড়িতে একটু অন্যরকম ভাবে এসেছে, আমার বাবা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বসতেন এবং যে সরস্বতীর যে মন্ত্র, মা সরস্বতীর মন্ত্র যেটা, সেটা সুরে উচ্চারিত হতো। আমাদের আজকেও হবে, সেটা আমাদের বহুদিনের ট্র্যাডিশন। সেই সব হতো। তারপরে লোকজন আসা, ভোগ, খিচুড়ি ভোগ, যেমন বাঙালির বাড়িতে হয়। আর এখন সেটা আমার স্টুডেন্টসরা সব দায়িত্ব নিয়ে করে। তাও মানে এবারে খুব বিরাট করে আমরা, সুযোগ হয়নি কারণ আমার খুব দৌড়াদৌড়ি যাচ্ছিল, সবাই ব্যস্ত, আমার ছেলের বউ ওরাও ব্যস্ত ছিল। আর আমার যা কিছু এইসব করেছে ওরা, আমার ছাত্রছাত্রী, তাদের মা বাবা, এরা। তো ছোটবেলার আনন্দটা একটা অন্যরকম ছিল। এখন আবার সেটাই তাড়িয়ে উপভোগ করি অন্যরকম ভাবে। আমাদের পরের জেনারেশন বা তাদের পরের জেনারেশন সে একই রকম ভাবে ট্র্যাডিশনটা মেনটেন করছে। যে বললেন যে সরস্বতী দেবীকে বন্দনা করে রোজই, কেবল আজকের দিনে নয়, সরস্বতী পুজো অন্য একটা মাত্রা তো বটেই বাঙালির কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিনই তাদের যে চর্চা থাকে সরস্বতী দেবীকে বন্দনা করে শুরু হয়, তার স্তোত্রও কিন্তু তাদের একটা রয়েছে পারিবারিক রীতি। আমরা যাওয়ার চেষ্টা করি, যদি দুটো লাইন যদি বলেন। সরস্বতী নমনিতং ভদ্রকাল্যৈ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ। এটি আমার বাবার সুর করা, এবং সেটা আমি ছোটবেলা থেকে এই গান শিখে আমরা সবাই মিলে সরস্বতী, মা সরস্বতীর প্রতি নিবেদন, আবেদন যাই বলুন জানাই। এবছরও জানানো হবে। শুনতে পেলেন যে এই সরস্বতী দেবীকে ঠিক এইভাবেই তাদের পারিবারিক রীতি অনুযায়ী কিন্তু বন্দনা করা আসে, যেটা বাবা করতেন সেটা আজও করে যাচ্ছেন তেজেন্দ্রদা, এমনটাই কিন্তু জানালেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। 4টে 4 দিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।